আমরা লাস্ট ক্লাসে আমরা ক্যাশ ফ্লো স্টার্ট করেছিলাম এবং সেখানে আমরা মূলত ক্যাশ ফ্লোর ফরম্যাট নিয়ে আলোচনা বেশি করেছি, যাতে আমরা যে কোনো ধরনের ক্যাশ ফ্লোর অঙ্কই আসুক না কেন, যদি আমি আমার ফরম্যাটটা বুঝে থাকি তাহলে যে কোনো ধরনের ক্যাশ ফ্লো আমি করতে পারবো। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তো তারপর আমরা একটা অঙ্ক আলোচনা করার চেষ্টা করেছিলাম, সেখানে আমরা শুধুমাত্র একটা ডেপ্রিসিয়েশন আইটেম নিয়ে আলোচনা করেছি যে কতটুকু ডেপ্রিসিয়েশন হয়েছে। আমরা স্ক্রিনটা শেয়ার করে নেই। এখানে প্রবলেম 1, এখানে দেখেন কোম্পানি হ্যাড দি ফলোইং আইটেমস অন ইটস স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এট দি এন্ড অফ ইয়ার 1 and 2। এখানে দেখেন সবগুলা হলো কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরিজ, রিসিভেবল, পেয়েবল, সবগুলাই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি। দ্যাট মিন্স কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি আমরা কোন পোরশনে শো করি? ক্যাশ ফ্লোতে আমরা কোন পোরশনে এইটার এফেক্টটা দেখাই? অপারেটিং। রাইট, হ্যাঁ, একটু যদি শেয়ার করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতেছেন জিনিসটা। ওকে, ফাইন। আমরা তাহলে এখানে অপারেটিং ফ্রম ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন সেই অংশই আমরা এটা শেয়ার করি। ওকে, তাহলে আমরা যখন ওই অংশটা করব তখন এই আইটেমগুলোর দিকে আমরা নজর দেব। এরপরে আসেন, ইন এডিশন, অতিরিক্ত দি স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম ফর ইয়ার সেকেন্ড ইনক্লুডেড দি ফলোইং আইটেম। এখানে আপনাকে কিছু আইটেম দিয়েছে, গ্রস প্রফিট দিয়েছে, তারপর দিয়েছে লেস, গ্রস প্রফিট থেকে কি লেস করেছে সেগুলো দিয়েছে, এরপরে অপারেটিং প্রফিট দিয়েছে, আপনাকে প্রফিট বিফোর ট্যাক্স দিয়েছে। আমরা ফর্মে নরমালি অপারেটিং প্রফিট দিয়ে শুরু করেছি না, খেয়াল আছে নাকি? হ্যাঁ স্যার, রাইট। আমরা ফরম্যাটে অপারেটিং অ্যাক্টিভিটি অপারেটিং প্রফিট দিয়ে শুরু করেছি। ইট ইজ নট কম্পালসারি যে অপারেটিং প্রফিট দিয়ে শুরু করতে হবে, কিন্তু অপারেটিং প্রফিট দিয়ে শুরু করলে আমার জন্য করতে একটু ইজি হবে, সেই জন্য আমি অপারেটিং প্রফিট দিয়ে শুরু করেছি। কিন্তু কোনো অঙ্কে যদি একদম নেট প্রফিট চলে যায়, সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে নেট প্রফিট থেকেও শুরু করতে পারেন, অপারেটিং প্রফিট থেকে শুরু করতে পারেন। ইট ইজ আপ টু ইউ, আপনি কোনখান থেকে শুরু করবেন। তবে আমরা অপারেটিং প্রফিট থেকে শুরু করি নরমালি, করলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা, করতে সুবিধা। আর যদি নেট প্রফিট থেকে করেই করা যাবে, সেটাও আমরা ট্রাই করব। ওকে, এটা অঙ্কটা আমরা অপারেটিং প্রফিট দিয়ে শুরু করি, এখানে অপারেটিং প্রফিট দেওয়া আছে। এরপরে দেখেন সেখান থেকে মাইনাস করেছে ইনভেস্টমেন্ট ইনকাম। ইনভেস্টমেন্ট ইনকাম মানে এই ধরনের ইনকাম আমরা কোন পোরশনে শো করব? ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমাদের তিনটা অ্যাক্টিভিটিস, একটা হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, আর একটা হলো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, আর একটা হলো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে ইনভেস্টমেন্ট ইনকাম, দ্যাট মিন ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে আমরা এটা দেখাবো। তারপর আছে ফাইন্যান্স কস্ট। ফাইন্যান্স কস্ট আমরা কোন পোরশনে দেখাবো? ফাইনান্সিয়াল অ্যাক্টিভিটিস স্যার। না তো, ফাইন্যান্স কস্ট যেটা স্যার অপারেটিং এক্সপেন্সে দেখাবো, অপারেটিং অ্যাক্টিভিটিসে দেখাতে হবে। রাইট, ওখানে আমরা দুইটা আইটেম আমরা ফরম্যাটে দেখিয়েছিলাম, এই জন্য বলেছি যে ফরম্যাটটা বুঝলে অঙ্ক ইজি হয়ে যায়। এই যে এখানে দেখিয়েছিলাম, এই যে ফাইন্যান্স কস্ট অথবা ইন্টারেস্ট পেইড এন্ড ট্যাক্স পেইড, দুইটা আইটেম। এটা হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, যেখানে আমরা প্রথমেই ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন বের করি, সেই অপারেশন বের করে তার সাথে যদি আমরা এই দুটো আইটেম প্লাস মাইনাস করি, তাহলে আমরা পেয়ে যাব নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। সেই কথাটাই আমরা ফরম্যাটে দিয়েছিলাম, কাজে এটা ভুলে গেলে হবে না। ট্যাক্স পেইড এবং ফাইন্যান্স কস্ট আর ইন্টারেস্ট পেইড, এই দুটো আইটেমই শুধু ক্যাশ জেনারেটের সাথে যোগ হবে, এক্সট্রা আইটেম মনে রাখতে হবে। আর বাকি এখানে সব কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, আর হলো ইনভেস্টিং এর সব লং টার্ম অ্যাসেট, এবং ফাইন্যান্সিং এর সব
ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল এবং লং টার্ম লাইবিলিটি। আমার আইটেমই তো মাত্র 4টা, শেয়ার ক্যাপিটাল, লং টার্ম লাইবিলিটি, লং টার্ম অ্যাসেট এন্ড কারেন্ট লাইবিলিটি এন্ড কারেন্ট অ্যাসেট। সুতরাং এইভাবে মনে রাখতে হবে। বাকি থাকে দুইটা, একটা হলো ট্যাক্স পেইড, একটা হলো ইন্টারেস্ট পেইড। ওকে, তো এখন এখানে কি দিয়েছে? সাপোজ that the dividend in the statement change in equity was 30,000 and that other items on the statement of financial position were as follows. বলেছে যে ডিভিডেন্ড ইন দি স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটিতে আপনার এটা না বললেও হতো, কারণ এখানে দেখেন এখানে এই যে ডিভিডেন্ড দেওয়া আছে 30,000 টাকা, তারপরে এটা কথায় বলেছে যে এটা আপনার স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি 30,000 টাকা এফেক্টিং আছে এন্ড দ্যাট আদার আইটেমস অন দি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন আর অ্যাজ ফলোস। নিচে দিয়ে দিয়েছে এখানে নন কারেন্ট অ্যাসেট আছে, কারেন্ট অ্যাসেট আছে, নন কারেন্ট লাইবিলিটি আছে, কারেন্ট লাইবিলিটি আছে। আপনার কাছে বলেছে প্লান্ট হুইচ হ্যাড কস্ট টাকা 15,000, একটা প্লান্ট ছিল যার কস্ট ছিল 15,000 টাকা এবং যার ক্যারিং অ্যামাউন্ট ছিল 7,000 টাকা, ওয়াজ সোল্ড ডিউরিং দি ইয়ার, বছরে সেটা বিক্রি করে দিয়েছে। আমরা এটা নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি যে বিক্রি তাহলে করেছে, সেখানে আমাদের ডেপ্রিসিয়েশন কত ছিল সেটা আমরা বের করেছিলাম হিসাব করে। এখানে বলছে যে প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ইউজিং দি ইনডাইরেক্ট মেথড। প্রথমে আমরা যদি এই হিসাবটুকু করে নিতে পারি যে প্লান্ট আমার কস্ট ছিল 15,000 টাকা, যার ক্যারিং অ্যামাউন্ট হলো 7,000, সো দ্যাট ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু 15,000 মাইনাস 7,000 মানে হলো 8,000 টাকা ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, ওকে। নাও সেটা বিক্রি করে দিয়েছে। বিক্রি যদি করে দেয়, এখানে আমরা বিক্রি করলে কি লাভ হলো কি লস হলো নিশ্চয়ই সেটা ইনকাম স্টেটমেন্টে শো করে। এই যে ইনকাম স্টেটমেন্ট এখানে দেখেন, এখানে বলে দিয়েছে যে লস অন ডিসপোজাল অফ প্লান্ট, প্লান্টটা যে বিক্রি করেছে সেখানে 4,000 টাকা লস হয়েছে। তাহলে বলতে পারেন প্লান্টটা কত টাকায় বিক্রি করেছে? 3,000 টাকা স্যার। 3,000 টাকায় স্যার। কারণ আর ক্যারিং অ্যামাউন্টটা ছিল 7,000 টাকা। ক্যারিং অ্যামাউন্ট মানে বুক ভ্যালু, কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন তো আমরা এখান থেকে বের করেছি, 15,000 মাইনাস 7,000 মানে 8,000। 15,000 মাইনাস 7,000, 8,000 ইজ ইকুয়াল টু 7,000 বের হলো বুক ভ্যালু। এটা বিক্রি করার ফলে 4,000 টাকা লস হয়েছে। তাহলে নিশ্চয়ই এটা বিক্রি করেছে 7,000 মাইনাস 4,000 ইজ ইকুয়াল টু 3,000। তাহলে 3,000 টাকায় সে বিক্রি করেছে, 3,000 টাকা বিক্রি করায় তার 4,000 টাকা লস হয়েছে। ক্লিয়ার সবাই? স্যার ওকে, তাহলে জিনিসটা কি? এই জিনিসটা লং টার্ম অ্যাসেট না কারেন্ট অ্যাসেট না লং টার্ম লায়াবিলিটি না কি? এটা বিক্রি করেছে লং টার্ম অ্যাসেট। লং টার্ম অ্যাসেট। লং টার্ম অ্যাসেট বিক্রি করে বিক্রি করেছি আমি 3,000 টাকায়। এই যে লং টার্ম অ্যাসেট বিক্রি করেছে, তাহলে এটা কোন অংশে আমাদেরকে দেখাতে হবে? স্যার ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ। ইনভেস্টিং অ্যাক্টিভিটি। যখন আমরা ইনভেস্টিং অ্যাক্টিভ, সবসময় আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো আগে একটু পড়ে নেবো এবং মনে রাখবো, এবং ওইগুলোর দরকার আগে করে ফেলবো। তাহলে সবসময় মনে রাখবো যখন আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটি করব তখন যেন এই যে লং টার্ম বা অ্যাসেট বা প্লান্ট অ্যাসেট যে বিক্রি করেছি এই টাকাটা যেন ওখানে আমরা দেখাই, যেন ভুল না হয়। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। প্রথমে আমরা লিখবো যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কোম্পানির নাম, এখানে কোম্পানি এ কোম্পানি আছে, কোম্পানি স্পেসিফিক কোনো নাম দেয়নি, আমরা উপরে কোম্পানির নাম লিখবো। তারপর লিখবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তারপর লিখবো আন্ডার বা ইনডাইরেক্ট মেথড, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার ইনডাইরেক্ট মেথড। ঠিক আছে, লিখেছেন সবাই? জি স্যার। ওকে,
আপনারা, আমি বললাম কিন্তু আপনারা কেউ কিছু বললেন না। এখানে আমরা কিন্তু প্রথম দিনই আমরা আলোচনা করেছি যে এখন আর জি ক্যাশ স্যার, ফ্লো বলা যাবে না। এটাই বলতে চাচ্ছিলাম স্যার। আপনি তো গতদিন বলছিলেন যে হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো হবে, কিন্তু আজকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট লিখতে বললেন। এটা তো আমি বলার পরে আবার বলতেছেন, আমি তো দেখলাম যে আপনারা কি করেন, এই জন্যই তো আমি আবার এখানে চলে আসলাম যে আমি তো বলেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আপনারা বলেছেন কোনো সাউন্ড নাই। আমরা স্টেটমেন্ট অফ ক্যাশ আর ফ্লো লিখেছি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো লিখেছি আমরা খাতায়। ও, তো লিখেছেন তো আমাকে তো বললেন না যে স্যার আপনি কি ভুল বলতেছেন কিনা, তাহলে তো বুঝতে পারতাম যে না গত ক্লাসটা মনে আছে। ওকে, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো আন্ডার দ্য ইনডাইরেক্ট মেথড। হ্যাঁ ইনডাইরেক্ট মেথডে আমরা ক্যাশ ফ্লো করব। এখন প্রথমেই তাহলে আমরা কোন অংশটা করব? Operating Operating activity. ফ্রম activities. অপারেটিং অ্যাক্টিভিটি, রাইট। ওখানে আমরা তাহলে প্রথম আইটেমটাই হলো কি অপারেটিং প্রফিট। এখানে অপারেটিং প্রফিট দেখেন আছে, এই যে অপারেটিং প্রফিট দেয়া আছে 59,000। উপর থেকে আমরা যদি হেডিংটা লিখে নেই সব থেকে ভালো হবে, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। আমরা মেইন হেডিংটা হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। আমরা সেখানে বলেছি যে দুইটা অংশ, একটা হলো ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, সাথে যদি আমরা ইনকাম ট্যাক্স এবং ইন্টারেস্ট পেইডটা যদি যোগ করি তাহলে আমাদের বের হবে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। আমরা ফর্মুলা তাই বলেছি, দুটো অংশ দেখিয়েছি, খেয়াল আছে কিনা দেখেন। এই যে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, তার সাথে দুইটা আইটেম করে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। সো দ্যাট আমরা অঙ্ক করার সময় সেভাবে বলবো ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন লিখে অপারেটিং প্রফিট দিলাম ফার্স্ট। তাহলে এর সাথে আমার কাজ কি? প্রথম কাজটাই হলো এই যে আমার 59,000 টাকা বের হয়েছে অপারেটিং প্রফিট, এটা বের হয়েছে কিভাবে? এটা বের হয়েছে এই যে গ্রস প্রফিট থেকে মাইনাস করেছে এই তিনটা আইটেম, তাই না? জি স্যার। ওকে, তিনটা আইটেম যে বের করেছে আমি প্রথমেই দেখবো যে এর ভিতরে কোনো নন ক্যাশ আইটেম আছে কিনা। যদি নন ক্যাশ আইটেম থাকে সেটা আমি যোগ করে অ্যাড ব্যাক করবো, কারণ ওই আইটেমের জন্য আমার ক্যাশ আউটফ্লো হয়নি। খেয়াল করবেন, তাহলে আমি কি করেছি 59,000 আমি বেজ নিয়েছি, বেজ ফিগার নিয়েছি। এটা কিভাবে বের হয়েছে? 31,000 মাইনাস করে। মাইনাস করছে এই তিনটা ফিগার, এই তিনটা ফিগারের ভিতরে আমার নন ক্যাশ আইটেম আসছে কিনা আমি সেটা আগে দেখবো। একটা আসি জেনারেল এক্সপেন্সেস, খরচ করেছি। ইজ ইট ইজ ক্যাশ আইটেম আর নন ক্যাশ আইটেম? ক্যাশ আইটেম। ক্যাশ আইটেম, কারণ খরচ মানে ক্যাশ আউট হয়ে গেছে। ওকে, পরে ডেপ্রিসিয়েশন অন প্লান্ট নন ক্যাশ। নন ক্যাশ, তাহলে এইটা মাইনাস করার পরে 59 হয়েছে, তাহলে অ্যাড ব্যাক করলে এটাকে কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে অ্যাড ডেপ্রিসিয়েশন অন প্লান্ট, ইনার কলামে লিখবেন 10,000। আমরা কিন্তু ফর্মে ইনার কলামে দেখিয়েছি, যে ইনার কলামে দেখেছি ডেপ্রিসিয়েশন চার্জ ফর দ্য পিরিয়ড, এখানে লিখবেন ডেপ্রিসিয়েশন চার্জ অন প্লান্ট অ্যাসেট, এই ফিগারটা লিখবেন। ক্যাশ ফ্লো যদি একবার বুঝতে পারেন খুবই সোজা, কোনো কঠিন কিছু নাই। দেন নাম্বার 2 আইটেম এখানে আছে লস অন ডিসপোজাল অফ প্লান্ট, লসটা মাইনাস করে 59 বের করেছে। তাহলে এই যে লস করেছে এতে কি আমার ক্যাশ আউট হয়েছে না ইন হয়েছে? নন ক্যাশ। নন ক্যাশ আইটেম, কোনো ক্যাশ আউট হয় না, ইনও হয়নি। যার এগেইনস্টে ইন হয়েছে কত বলতে পারেন? ক্যাশ 3,000। ফাইন, কারণ যে এই যে 7,000 টাকা ক্যারিং অ্যামাউন্টে বিক্রি করে আমার 4,000 টাকা লস হয়েছে, কাজে বিক্রি করেছে 3,000, ওই 3,000 আমার ইন হয়েছে, ক্যাশ ইন। কিন্তু এখানে লসটা দেখিয়েছে, লসটা দেখানোর পরে আমার 59 হয়েছে, সো দ্যাট এই লসটা কখনোই ক্যাশ আউট হয়নি। আমরা লাভ লস বের করার জন্য হিসাব করি, সো দ্যাট ইট ইজ এ নন ক্যাশ আইটেম। এইটাও অ্যাড ব্যাক হবে। আমরা ফর্মেও দেখিয়েছি, দেখেন এখানে আছে ফর্মেও,
যে লস অন ডিসপোজাল অফ নন কারেন্ট অ্যাসেট, এইবার আমি তাকাবো আমার তো যে 50 যে 9 ছিল আমার অপারেটিং প্রফিট, সেটাকে অ্যাড ব্যাক করে আমি একটা ফিগার হয়ে গেছে অলরেডি। এখন আর এর সাথে আমার অ্যাডজাস্টমেন্টের কিছু নাই। এরপরে আমি তাকাবো এই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির দিকে। কারণ কি, এখানে দুটো আইটেম আছে মাত্র, যে দুটো আইটেম একটা আমার এই পোর্শনের না, সেটা হলো পরে আরো পরের স্টেজে আর কি। যেমন ফাইন্যান্স কস্ট, এটা আমরা দেখাবো ক্যাশ জেনারেটরের পরের স্টেজে। ইনভেস্টিং ইনকাম, এটা দেখাবো আমরা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিতে গিয়ে। এখানে দুটো আইটেম আছে, কাজেই একটা দেখাবো আমি ক্যাশ জেনারেটরের সাথে, আর একটা দেখাবো ইনভেস্টিং অ্যাক্টিভিটির সাথে। এখানের ইনকাম স্টেটমেন্ট কাজ আমার শেষ। এখন আমি যাব কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি পোর্শনে। এই যে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি, এখানে দেখুন ইনভেন্টরি ফার্স্ট ইয়ারে ছিল 35,000, এখন কারেন্ট ইয়ারে আসলো 25,000। ইনভেন্টরি কি বাড়লো না কমলো? ডিক্রিজ হয়েছে স্যার, কমলো স্যার। স্যার কমছে। অ্যাসেট যদি কমে তাহলে কি মনে করবো আমরা? প্লাস হবে। ইনভেন্টরি কমছে, ইনকাম হয়েছে, ক্যাশ রাইট, ক্যাশ ধরে নেব, ক্যাশ ইনফ্লো। তাহলে ডিক্রিজ দি ভ্যালু অফ ইনভেন্টরি, ফর্মে আমি দিয়ে দিছি, যদি ফর্মটা এই জন্য বারবার ফর্মে যাচ্ছি আমি, সব আছে দেখেন। যে ইনক্রিজ ইন ইনভেন্টরি লেভেল, ডিক্রিজ ইন ইনভেন্টরি লেভেল। আমরা যদি ফর্মটা দেখতাম তাহলে অঙ্কটা দেখেন কত ইজি হয়ে যায়। ডিক্রিজ ইন ইনভেন্টরি লেভেল 10,000, তার মানে আপনারা লিখবেন ডিক্রিজ ইন ইনভেন্টরি, ব্র্যাকেটে লিখবেন 35,000 মাইনাস 25,000। এই যে এইভাবে লিখবেন 35,000 মাইনাস 25,000, এই যে ডিক্রিজ ইন ইনভেন্টরি 35,000 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 10,000। বুঝতেছেন সবাই? জি স্যার। জি স্যার। তাহলে নেক্সট আইটেম কি আছে দেখেন, এখানে রিসিভেবল। রিসিভেবল কি বেড়েছে না কমেছে? বেড়েছে স্যার। ডিক্রিজ করছে, অ্যাসেট যদি বাড়ে তাহলে ভাববেন যে ক্যাশ আউটফ্লো আউট হয়েছে স্যার। আউট হয়েছে, ফাইন। তাহলে ইনক্রিজ দি ভ্যালু অফ রিসিভেবল 24,000 মাইনাস 28,000 ইজ ইকুয়াল টু কত? 4,000। 4,000 কি প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস আর মাইনাস, মাইনাস মাইনাস ফিগার, রাইট। অথবা লেস দিয়েও দেখাতে পারেন, লেস গেলে অনেক সময় লই যেতে পারে। কাজে লেস টেস্ট না দিয়ে আমরা এরকম লেস আর অ্যাডে দুটো আলাদা না করে আমরা এখানেই দেখাবো মাইনাস ফিগার দিয়ে, তাহলে একই কথাই হবে। ওকে, তাহলে ইনক্রিজ দি ভ্যালু অফ রিসিভেবল is equal to 24,000 minus 28,000 is equal to minus 4,000. ওকে, এরপর আরেকটা আইটেম আছে পেয়েবল, কারেন্ট লায়াবিলিটি। ছিল ফার্স্ট ইয়ারে 31,000, এখনো হলো 33,000। ক্যাশ ইন হয়েছে না আউট হয়েছে? ইন হয়েছে স্যার। ইন হয়েছে। লায়াবিলিটি বাড়লে তার মানে আপনি আরো বেশি ধার করেছেন, মানে আপনি টাকা নিয়েছেন মানুষের কাছ থেকে। সো দ্যাট দি ভ্যালু অফ পেয়েবল increase the value of payable is equal to 31,000 minus 33,000 is equal to 2,000. আমার কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট অ্যাসেট পোর্শন চলে গেছে, ইনকাম স্টেটমেন্ট শেষ হয়ে গেছে।
এখন শুধু আছে নন কারেন্ট অ্যাসেট, আছে কি আপনার নন কারেন্ট লায়াবিলিটি এবং আপনার আছে কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি তো আমরা ওখানে দেখিয়েছি, আর যেটা ট্যাক্স এবং ডিভিডেন্ড সেটা আমরা তো পরের আইটেম। তাহলে আমরা ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনে আর কোনো আইটেম এখানে আর আমাদের নেই বা আমরা খুঁজে পাচ্ছি না। সো দ্যাট ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন কত হয়েছে আমাদের? কত হয়েছে? 22,000 স্যার। 22,000 স্যার। কি 22,000 স্যার। ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন 22,000 নাকি 22,000 আমরা অ্যাড করব প্রফিটের সাথে? স্যার 81,000 টাকা হবে স্যার। 81,000 ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন মানে হলো 81,000। সবাই ক্লিয়ার নাকি? ক্যাশ ফ্লো কিন্তু প্রায় আসে, এটা একদম ফাইনাল পর্যন্ত লাগবে, বিভিন্ন স্টেজে এগুলো আসে। সো দ্যাট আমরা ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন পেয়ে গেছি 81,000 টাকা। এর সাথে আমরা দুইটা আইটেম অ্যাড বা লেস করব। সে দুটো আইটেম জানেন কি ছিল? স্যার ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ আর হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ। না হলো না। ও স্যার বুঝছি। ফাইন্যান্সিং কস্ট আর ট্যাক্স ট্যাক্স। ইনকাম ট্যাক্স পেইড হবে স্যার। তাহলে এখন আমরা দেখি ইনকাম ট্যাক্স আর ইন্টারেস্ট আছে কিনা। দেখা যাচ্ছে যে এই যে এই যে ইনকাম কথা বলতেছে কে? ওকে, এখানে দেখা যাচ্ছে যে আমি যদি ইনকাম স্টেটমেন্টে যাই, এখানে একটা আইটেম পাচ্ছি ইনকাম ফাইন্যান্স কস্ট, মানে হলো ইন্টারেস্ট পেইড, এছাড়া কোনো আইটেম নাই। যা আছে এটা তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে একটা আইটেম আছে 3,000 যেটাকে বলি আমরা ফাইন্যান্স কস্ট। এই একটা আইটেম ইনকাম স্টেটমেন্ট থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা লিখি স্যার আরেকবার একটু বলেন ফাইন্যান্স কস্ট। ফাইন্যান্স কস্টকে আমরা বলি ইন্টারেস্ট এক্সপেন্সেস, এটাকে অনেক সময় ফাইন্যান্স কস্ট বলে। ফাইন্যান্স কস্ট এক ধরনের খরচ, আমার ক্যাশ আউট হয়েছে, যেহেতু ক্যাশ আউট হয়েছে তার মানে আমার ক্যাশ জেনারেটেড। আমরা এই যে ফরম্যাটে দেখিয়েছিলাম, বারবার আমি ফরম্যাটে যাচ্ছি, এই যে ফরম্যাটে এই জিনিসটা আমরা বের করে ফেলছি অলরেডি, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। এখান থেকে লেস দুটো আইটেম, একটা হলো ফাইন্যান্স কস্ট অথবা ইন্টারেস্ট পেইড, একটা হলো ট্যাক্স পেইড। তো ফাইন্যান্স কস্টটা তো আমরা পেয়ে গেছি, ওখানে আছে ইনকাম স্টেটমেন্টে আছে যে ফাইন্যান্স কস্ট 3,000 টাকা পরিশোধ করছে। সো দ্যাট 3,000 টাকা আমরা লেস করব সেখান থেকে ইনার কলমে, যে লেস ফাইন্যান্স কস্ট 3,000। এই যে দেখা যাচ্ছে এই যে 3,000, এই যে 3,000 ফাইন্যান্স কস্ট, লেস ফাইন্যান্স কস্ট 3,000 ইনার কলমে। আর 2 নম্বর আইটেমটা বলছিলাম কি? ট্যাক্স। ট্যাক্স পেইড। তাহলে ট্যাক্স পেইড কত করেছি এখানে কিন্তু বলা আছে দেখেন, প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিটটা দিয়েছে বিফোর ট্যাক্স, কাজে এটা দেখে বোঝা যাচ্ছে না সে কত ট্যাক্স পরিশোধ করেছে। কাজে এইটা হিডেন অবস্থায় আছে, এটা আমাকে খুঁজে বের করতে হবে যে আসলে কত পরিশোধ করছে। যেহেতু ইনকাম স্টেটমেন্টে ট্যাক্সটা নাই, সে হিডেন অবস্থায় আছে, সো দ্যাট আমাকে সেই জিনিসটা খুঁজে বের করতে হবে। 4,000 কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে একটা ট্যাক্স আছে 4,000 স্যার। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে কারেন্ট লাইব্রেরির মধ্যে একটা আইটেম আছে যে ওপেনিং ছিল 12,000, ক্লোজিং আছে 16,000। সো দ্যাট আমাকে যেহেতু ইনকাম স্টেটমেন্টে দেখাইনি কিছু, যে অ্যাকুরেট ফিগার আমি বের করতে পারতেছি না, এখানে অ্যাসিউম করতে হবে, আই অ্যাসিউম দ্যাট দি প্রিভিয়াস ইয়ার ইনকাম ট্যাক্স অলরেডি পেইড। দ্যাট মিন্স এটা যেহেতু লায়াবিলিটি, মানে এই গত বছরের লায়াবিলিটিটা এই বছর পরিশোধ করেছে। ইনকাম ট্যাক্স কখনোই পার্সিয়াল হয় না, যেহেতু গত বছরের ট্যাক্স হয়েছে 12,000, এইটাই পরিশোধ করেছে, এই বছরে আবার এই 16,000 টাকা প্রভিশন করেছে। সো দ্যাট এই ইনকাম ট্যাক্স পেইড হবে 12,000 টাকা। তাহলে 12,000 আর আমি ফাইন্যান্স কস্ট দিয়েছি 3,000 সমান 15,000। এই 15,000 কি হবে?
স্যার ইয়ার 2 তে যে 16000 স্যার এটা কি তাহলে আবার নতুন করে ট্যাক্স হয়েছে এটা? এটা এই বছরে এই যে ৬৯,০০০ টাকা প্রফিট হয়েছে, এখান থেকে এই ১৬,০০০ টাকা মাইনাস করেছে, আর এই ১২,০০০ টাকা গত বছরে, সেইটা এই বছর পরিশোধ করেছেন। ইনকাম ট্যাক্স নরমালি যেই বছর ইনকাম করে তার পরবর্তী বছরে পরিশোধ করে। যে বছর ইনকাম করে সেই বছরকে বলে ইনকাম ইয়ার, আর যেই বছর পরিশোধ করে সেই বছরকে বলে অ্যাসেসমেন্ট ইয়ার। সো দ্যাট এটা অ্যাসেসমেন্ট ইয়ারে পরিশোধ করে প্রিভিয়াস ইয়ার ইনকামের উপরে যে ট্যাক্সটা, আমরা ধরে নিলাম যে ১২,০০০ টাকায় পরিশোধ করেছে। আর হলো ফাইন্যান্স কস্ট পরিশোধ করছে ৩,০০০, ১২,০০০, ৩,০০০, ১৫,০০০। এইটা যদি আমি মাইনাস করি তাহলে আমার বের হবে নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি কত হয়? 66,000. 66। প্রেজেন্টেশনটা এখানে আমি দেখাচ্ছি, আমরা কিভাবে প্রেজেন্ট করব সেই জিনিসটা আমরা দেখাচ্ছি। আমরা কিছু কিছু জিনিস আমি আগেও বলেছি, আমি সব জিনিস লিখি না, এটা আপনাদেরই লিখতে হবে। যে উপর থেকে যে কোম্পানির নাম, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আন্ডার ইনডাইরেক্ট মেথড, ওগুলো আপনারা লিখে নেবেন, আমি শুধু সলিউশনটা দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা পেয়ে গেলাম নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি 66,000, এটা আউটার কলামে চলে যাবে। বাকি থাকে দুটো জিনিস, একটা হলো ইনভেস্টিং আর ইনভেস্টিং অ্যাক্টিভিটি, আর একটা হলো ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং ইনভেস্টিং। ইনভেস্টিং অ্যাক্টিভিটি করতে গেলে আমাকে প্রথমেই দেখতে হবে, চলে যেতে হবে নন কারেন্ট অ্যাসেটের দিকে। তাহলে প্রথমেই আমি দেখছি যে প্লান্ট এট কস্ট আমার 1 লাখ ছিল, এখন আছে 1,20,000। কত বেড়েছে বলতে পারেন কেউ? স্যার 20,000 টাকা পারচেজ করেছে সে আরো। সবাই কি একমত? স্যার এখানে প্ল্যান কিছু সোল্ড ভ্যালু আছে তো, হ্যাঁ বলেন, Minus এখন করে নিতে হবে স্যার। বলুন কত হতে পারে? 35 স্যার, 35,000 কি ইনক্রিজ না ডিক্রিজ? ইনক্রিজ স্যার। ইনক্রিজ। ওকে, তাহলে আমরা ছোট্ট যদি একটা ওয়ার্কিং করে নেই প্লান্ট অ্যাসেটের জন্য, যারা 35 বসতেছেন না তাদের জন্য আমি ওয়ার্কিং এ চলে গেলাম। এই যে আমার ছিল বছরে প্রথমে ছিল 1 লাখ টাকা, আমি 15,000 টাকা মাল বিক্রি করে দিয়েছি প্লান্ট, সো দ্যাট বছরের প্রথমে যে 1 লাখ ছিল সেখানে এখন মাত্র 85,000 টাকার প্লান্ট আছে। এখন ক্লোজিং এ আছে 1,20,000, so that the balancing figure increase I think 35,000. That means the value of plant asset increase by টাকা 35,000. asset যদি বাড়ে বুঝতে হবে ক্যাশ আউট হয়েছে, so that মাইনাস ফিগার হবে। স্যার যদি ডিপ্রিসিয়েশন থাকতো বা আমরা কি এখান থেকে বাদ দিয়ে দেখাতাম ডিপ্রিসিয়েশন? ডিপ্রিসিয়েশন তো আমরা হিসাব করেছি, একবার করেছি না, ওই যে যখন আমরা এইটা করেছি, যে 10,000 টাকা ডিপ্রিসিয়েশন হিসাব করেছি না আমরা। জি স্যার, এটা স্যার ওখানে বাদ দিয়ে দেখাতে হবে না? ওখানে এখন যে আমরা প্লান্টের যে বের করলাম, প্লান্টের তো ভ্যালু বের করেছি আমরা, নট ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন তো এফেক্টটা আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে আসবে না, ডেপ্রিসিয়েশনের এফেক্ট আসবে আমার এই আপনার অপারেটিং অ্যাক্টিভিটিতে। আমি তো সেটা করে ফেলছি। ওকে স্যার। আমি তো ডেপ্রিসিয়েশন বাদ দেই নাই, ডেপ্রিসিয়েশন আমি করেই ফেললাম, আগেই তো বিসমিল্লাহ তো ডেপ্রিসিয়েশন করলাম। বাকি থাকে কস্ট, সেই কস্টটা হিসাব করলাম, কস্ট কত বাড়ছে বা কমছে। কস্টের সাথে তো ডেপ্রিসিয়েশন সম্পর্ক নাই, ডেপ্রিসিয়েশন আলাদা। ডেপ্রিসিয়েশন হলো অপারেটিং অ্যাক্টিভিটি আর কস্ট হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটি। আমরা সেখানে দেখলাম যে 85,000 টাকা ছিল আমার ওপেনিং,
ক্লোজিং আছে 1,20,000, সো দ্যাট 35,000 টাকা ইনক্রিজ করেছে। ইনক্রিজ দি ভ্যালু অফ প্লান্ট অ্যাসেট। অ্যাসেট যদি ইনক্রিজ করে তাহলে আমার ক্যাশ আউট হয়েছে মাইনাস ফিগার হবে। তাহলে আমরা একটা আইটেম পেয়ে গেলাম যে প্রসিডস পেমেন্টস টু অ্যাকোয়ার দি নন কারেন্ট অ্যাসেট বা ভ্যালু অফ প্লান্ট অ্যাসেট ইনক্রিজ বাই টাকা। আমরা 35 লিখবো, ব্র্যাকেটে লিখবো ফ্রম ওয়ার্কিং, ব্র্যাকেটে লিখবো ফ্রম ওয়ার্কিং, আর বাইরে লিখবো 35,000 টাকা। ব্র্যাকেটে কি লিখবো? ফ্রম ওয়ার্কিং। 35,000 টাকা পেলেন কোথায় সেটা আমরা একটা ওয়ার্কিং করে নিয়েছি, তাহলে আমরা ওয়ার্কিং এর রেফারেন্স দেব। বাকি আর কি থাকে আমাদের? তাহলে আমরা আবার যাই নন কারেন্ট অ্যাসেটে। নন কারেন্ট অ্যাসেটে প্লান্ট চলে গেছে, ডেপ্রিসিয়েশন চলে গেছে। এই যে ডেপ্রিসিয়েশন আমরা হিসাব করছি, হিসাব করে 10,000 টাকা বের করেছি, সেটা চলে গেছে কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিতে। নাও কারেন্ট অ্যাসেট তো নাই, নন কারেন্ট লায়াবিলিটি না, কারেন্ট লায়াবিলিটি না। ওকে, আর সেল অফ প্ল্যান্ট আসবে না? হ্যাঁ সেটাই বলছি যে যেহেতু আমার ব্যালেন্স শিটে আর কোনো নন কারেন্ট অ্যাসেট নাই, তাহলে আমার এখানে আমি কারেন্ট অ্যাসেট বিক্রি করেছি। কত টাকা বিক্রি করেছি? 3,000 টাকায় স্যার। 3,000 টাকা। তাহলে সেটা আসবে প্রসিডস ফ্রম সেল অফ নন কারেন্ট অ্যাসেট। Proceeds from sale of non-current assets টাকা 3,000। 3,000 টাকা পেলাম অ্যাসেট বিক্রি করে। লিখেছেন সবাই? জি স্যার। বুঝা যাচ্ছে মানে নাকি কঠিন মনে হচ্ছে? জি স্যার বুঝলাম। ওকে, আর কি আইটেম আছে আমার? শেয়ার ক্যাপিটাল আছে, শেয়ার ক্যাপিটাল তো ইনভেস্টিং অ্যাক্টিভিটি না। জি স্যার। না স্যার, আইটেম বাকি আছে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট ইনকাম আসবে না স্যার? যে আছে ইনভেস্টমেন্ট ইনকাম, আমরা ইনকাম স্টেটমেন্ট দেখাচ্ছি যে এই আছে ইনভেস্টমেন্ট ইনকাম। আমি প্রথমেই আলোচনার সময় বলেছিলাম যে ইনভেস্টমেন্ট ইনকাম ইট ইজ এ ইনভেস্টিং অ্যাক্টিভিটি, সো দ্যাট এটাও যাবে ওইখানে। ইনভেস্টমেন্ট ইনকাম লিখে 13,000 টাকা। আর কোনো আইটেম আছে? ডিভিডেন্ড আছে স্যার। ডিভিডেন্ড তো ইনভেস্টমেন্ট ইনকাম না। ফরম্যাটটা সবাই বারবার করবেন, এই ফরম্যাট অঙ্ক ছাড়া, ফিগার ছাড়া। অঙ্কটা করলে আপনারা ক্যাশ ফ্লো কোনো অঙ্ক আপনাকে বাজাতে পারবে না। এই ফরম্যাটটা যেটা দিয়েছি অনেক পরিশ্রমের ফল এটা। ফরম্যাটটা আপনারা বাসা বসে একা নিজেরা করবেন ফিগার ছাড়া। আমি যেভাবে করেছি এইভাবে করবেন, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে এখানে আমরা আর কোনো আইটেম খুঁজে পাচ্ছি না। কত হলো টোটাল ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি? 19,000 মাইনাস স্যার। 19,000 মাইনাস, যে আমরা দেখিয়েছি এখানে 19,000 মাইনাস। এই 66,000 এর নিচে আমরা এরকম লিখবো 19,000। 66,000 এর নিচে আমরা 19,000 লিখবো।
ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এরপরে হলো কি আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির মধ্যে প্রথমেই তাহলে আমরা আবার ব্যালেন্স শিটে চলে যাই। নন কারেন্ট অ্যাসেট চলে গেছে, কারেন্ট অ্যাসেট চলে গেছে, নন কারেন্ট লায়াবিলিটি পরে আসবো, আগে আমরা চলে আসবো শুধুমাত্র এখানে ডিবেঞ্চার আছে, ট্যাক্স শেয়ার ক্যাপিটাল আছে এখানে দেখেন। এটা এখানে অঙ্কেতে ভুল করেছে, কারেন্ট অ্যাসেটের মধ্যে শেয়ার ক্যাপিটাল ঢুকিয়ে দিয়েছে, এটা ভুল করেছে। যাই হোক, শেয়ার ক্যাপিটাল প্রথমে আমরা দেখব। শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল কত বেড়েছে আমার? স্যার 20,000 টাকা। 20,000 টাকা শেয়ার বাড়লে আমার কি ক্যাশ ইন হয়েছে না আউট হয়েছে? স্যার ইন হয়েছে। ইন হয়েছে, ফাইন। দি ভ্যালু অফ শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ বাই টাকা 1 লাখ মাইনাস 120 is equal to 20,000। তাহলে অথবা প্রসিডস ফ্রম ইস্যু অফ শেয়ার, অথবা দি ভ্যালু অফ শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ, যে যেভাবে পারেন সেভাবে লিখবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই 1 লাখ মাইনাস 1,20,000 বা 1,20,000 মাইনাস 1 লাখ এরকম মাইনাস করে ব্র্যাকেটে দেখাতে হবে। ইনক্রিজ দি ভ্যালু অফ শেয়ার ক্যাপিটাল অথবা proceeds from issue of share capital is equal to 1 lakh minus 120 is equal to 20,000। একটা আইটেম পেয়ে গেলাম আমরা শেয়ার ক্যাপিটালের মাধ্যমে। এরপরে আরেকটা আইটেম এখানে আছে ডিবেঞ্চার। ইট ইজ অলসো এ লং টার্ম লায়াবিলিটি। ডিবেঞ্চার আমার ছিল 30,000, এখন আছে 21,000। তাহলে কি আমি পরিশোধ করেছি না আমি আরো ধার করেছি? স্যার পেমেন্ট করেছি। পেমেন্ট করেছি। হাউ মাচ? 9,000। 9,000, ফাইন। ডিক্রিজ দি ভ্যালু অফ ডিবেঞ্চার or the repayment of debenture, repayment of debenture অথবা decrease the value of debenture is equal to 30,000 minus 21,000 is equal to 9,000। তাহলে 9,000 হবে মাইনাস ফিগার, কারণ ডিভিডেন্ড পরিশোধ করেছি, সো দ্যাট মাইনাস ফিগার হবে, ক্যাশ আউট হবে। স্যার এই ভ্যালুটা মাইনাস দেখাইলে খাতায় জায়গা কম হয়ে যায়, সেক্ষেত্রে মানে ম্যান্ডেটরি দেখাতেই হবে। না দেখালে তো আপনি প্লাস করে বসে থাকবেন, মানে ভুল করবো, এই জন্য এটা আপনি দেখাইলে ভালো। কত শো খাতা দেখতে চান এরকমের, যে প্লাসের জায়গায় মাইনাস করে বসে আছে, মাইনাস জায়গায় প্লাস করে বসে আছে? একটা আর দুইটা না, 100 খাতা দেখলে তার মধ্যে 50টাই পাওয়া যায় প্লাস মাইনাস ভুল। বুঝতে পেরেছেন? সো দ্যাট ব্র্যাকেট দিলে ভুলটা একটু কম হবে। তারপরে ভুল হবে, ভুল যে হবে না সেটা বলবো না, ভুল হবে। তারপরও কমানোর জন্য ব্র্যাকেটটা দিতে বলি আমরা। তাহলে অন্ততপক্ষে যোগ বিয়োগে ভুল করলো আমরা যখন দেখবো যে ব্র্যাকেটটা দিয়েছে, তখন আমরা কিছু মার্ক দিয়ে দেই ওখানে। তাহলে কি হলো? ডিবেঞ্চার পরিশোধ করেছে, রিপেমেন্ট অফ ডিবেঞ্চার অথবা দি ভ্যালু অফ ডিবেঞ্চার ডিক্রিজ 30,000 মাইনাস 21,000 সমান সমান 9,000 মাইনাস ফিগার। আর কি আইটেম আছে? ডিভিডেন্ড আছে, কারণ আমার ইনকাম স্টেটমেন্ট এখানে কোনো ডিভিডেন্ড নাই, এবং এখানে একটু বলেও দিয়েছে সাপোজ দ্যাট the dividend in the statement of changes in equity was 30,000। তার মানে এটা বোঝাচ্ছে যে এই বছরের 30,000, এই যে 30,000 তার মানে হলো এই 20,000 টাকা তাহলে পরিশোধ করেছে। গত বছরের ডিভিডেন্ডটা এই বছর পরিশোধ করে দিচ্ছে, আবার এই বছরের ডিভিডেন্ড 30,000 এটা আগামী বছর পরিশোধ করবে। সো দ্যাট এই 20,000 টাকা পরিশোধ করেছে, তাহলে ডিভিডেন্ড পেইডটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির একটা অংশ, আর ডিভিডেন্ড রিসিপ্টটা অপারেটিং না ইনভেস্টিং
ইনভেস্টিং এ এই যে দেখি তো আমরা ফরম্যাটে যাই, ওখানে কোন জায়গা দেখানো হয়েছে ডিভিডেন্ড জি, রিসিপ্ট, ইনভেস্টিং এই যে ডিভিডেন্ড রিসিপ্ট, এই যে ইন্টারেস্ট রিসিপ্ট। এই জন্য আপনারা কেউই মনে হয় ফরম্যাট অনেকে হয়তো দেখেন নাই, যে কারণে যেটা মনে আসতেছে সেটাই বলতেছেন। এটা গত ক্লাসে পড়ানো হয়েছে। এই যে ডিভিডেন্ড রিসিপ্ট, এই যে ইনভেস্টমেন্ট ইনকাম, এই যে ইন্টারেস্ট রিসিপ্ট, আবার ইন্টারেস্ট পেইড গেছে এখানে, ইন্টারেস্ট পেইড গেছে এইখানে, আর ইন্টারেস্ট রিসিপ্ট আসছে এইখানে। সো দ্যাট আপনারা যদি ওখানে প্লাস মাইনাস করে দেখান তাহলে কিন্তু অঙ্কটা কনসেপচুয়ালি ভুল করে ফেলবেন। কারণ ইনভেস্টমেন্ট রিসিভ হলো একটা ইনভেস্টমেন্টের একটা অংশ, ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছেন, আর ইন্টারেস্ট যেটা পেইড করেছেন ইট ইজ ইওর অপারেটিং, ব্যবসার জন্য লোন করেছেন তাদেরকে ইন্টারেস্ট দিয়েছেন। সো দ্যাট দুটো ভিন্ন কনসেপ্ট। তাহলে আমাদের একটা হলো ডিভিডেন্ড রিসিপ্ট না, এখানে ডিভিডেন্ড পেইড। ডিভিডেন্ড পেইড হলে এই যে পেমেন্ট অফ ডিভিডেন্ড করছেন, এই যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি সব আইটেম কিন্তু আমি দিয়ে দিয়েছি। আপনি যদি আগে গত ক্লাসটা মনে করেন, পেমেন্ট অফ ডিভিডেন্ড, পেমেন্ট যাবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, রিসিপ্টে যাবে ইনভেস্টিং অ্যাক্টিভিটি, এই যে ডিভিডেন্ড রিসিপ্ট। আবার ইন্টারেস্ট পেইড যাবে অপারেটিং, ইন্টারেস্ট রিসিভ আসবে ইনভেস্টিং। আইটেম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। সো দ্যাট ডিভিডেন্ড পেমেন্ট কত টাকা করেছে এখানে আমরা দেখছি, যে যেহেতু এই বছরে 30,000 টাকা আছে কাজেই, এবং এখানে যেহেতু একটু বলে দিয়েছে দ্যাট ডিভিডেন্ড ইন দি স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, মানে বোঝাতে চাচ্ছে যে এই 30,000 টাকা এই বছরের, তাহলে এই 20,000 টাকা গত বছরেরটা পরিশোধ করে দিয়েছে। তাহলে ডিভিডেন্ড পেইড টাকা 20,000। নেট ফিগার কত আসলো? 9,000 minus. মাইনাস 9,000। এই যে মাইনাস 9,000, তাহলে মাইনাস 9,000 হলে এটা হলো নেট ক্যাশ used in financing activity or net cash flow from financing activity 9,000। তাহলে আমার টোটাল রেজাল্টটা কি হলো? 66,000 প্লাস 19,000 মাইনাস 9,000 মাইনাস, তাহলে নেট ইনক্রিজ ইন ব্যাংক এন্ড ক্যাশ এই বছর আমার টোটাল কতটুকু ইনক্রিজ হয়েছে? 38,000 এই বছর ইনক্রিজ হয়েছে। এই ফিগারটা যদি আমি গত আমার ওপেনিং ক্যাশটা যদি আমি যোগ করি সেটার সাথে, দেখেন আমার ওপেনিং ক্যাশ ছিল কত? এই যে 63,000 টাকা ছিল ওপেনিং ক্যাশ। হ্যাঁ, ওপেনিং ক্যাশ কত ছিল? 63,000। তো 63,000 ছিল ওপেনিং, আর আমি এই বছরে ব্যবসা করে পেয়েছি 38, আর আমার ওপেনিং ছিল 63। তাহলে দুইটা যোগ করলে কত হয়? 1,01,000। 1,01,000। ব্যাংক ক্যাশ এট দি এন্ড অফ দি পিরিয়ড, বছরের শেষে 1,01,000 টাকা থাকার কথা। এখন আমি ব্যালেন্স শিটে গিয়ে দেখি আছে কত। এই যে ব্যালেন্স শিটে দেখতেছি আছে 1,01,000, মানে হলো আমার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোটা হয়েছে এই যে 1,01,000। এইবার বলেন কার কি কোশ্চেন আছে বা কে কোন জায়গা দিয়ে বোঝেননি? স্যার ফরম্যাটটা মনে রাখতে পারলে আর সমস্যা হবে না, এটা প্র্যাকটিসের ব্যাপার পুরোটাই। স্যার যে ডিভিডেন্ড পেইড যেটা যদি ওইখানে উপরে আমাদের কোন নোটস না দিয়ে দিত সেক্ষেত্রে স্যার কি হতো? আমরা কি এক্ষেত্রে আমরা অ্যাসিউম করতাম যে 20,000 টাকা পেমেন্ট করছে, তারপরে যদি দেখি যে সে এখানে আমরা অ্যাসিউম করেছি 20,000 টাকা পেমেন্ট করেছে, কিন্তু দেখলাম যে আমার এই ক্যাশ ব্যালেন্সটা মিলতেছে না, ডিফারেন্স হলো 10,000 টাকা। তখন বুঝতে হবে যে না, আসলে এটা পেমেন্ট করে নাই, এই বছরে আরো অতিরিক্ত 10,000 টাকা প্রভিশন করেছে। তখন ওই 20,000 টাকা আমি যদি মাইনাস না করি তাহলে আমার এই ক্যাশটা মিলে যাবে। কাজেই আপনি the end of cash
ফ্লো যেটা আপনি করতেছেন স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, সেখানে আপনি বুঝতে পারবেন যে আপনি অ্যাজাম্পশন গুলো দুই একটা ভুল হতেও পারে। যদি দেখেন যে এখানে মাইনাস করার পরে এখানে ডিফারেন্স হচ্ছে 10,000, তাহলে বুঝবেন যে এটা মাইনাস করা যাবে না, এটা মিলে যাবে আবার। এই অ্যাজাম্পশন গুলো আমরা যেখানে যেখানে অ্যাজাম্পশন করছি এটা রেজাল্ট হবে আপনার এখানে এসে আপনি বুঝতে পারবেন, একদম লাস্টে এসে, এখানে এসে, এর আগে বুঝতে পারবেন না। তখন আপনি অ্যাজাম্পশনটা পাল্টাই ফেলতে হবে। সেইটা হয়তো আপনি ক্যালকুলেশন করে বের করতে হবে। আমরা এখানে অনেকগুলাই ক্যালকুলেশন করেছি, এই যে প্লান্ট অ্যাসেটটা বের করেছি, ডেপ্রিসিয়েশনটা দেখেন কেমনে মিলে গেছে। দেখেন এখানে ডেপ্রিসিয়েশন 10,000 বলেছে, আমাদের সাথে মিলে গেছে কিন্তু হিসাবটা কেমনে দেখেন। এই যে 20,000 টাকা ছিল ওপেনিং, এবং আমি একটা যেটা প্লান বিক্রি করছি তার ডেপ্রিসিয়েশন ছিল 8,000, 15,000 মানে 8,000। তাহলে আমি যদি 12 থেকে 8 মাইনাস করি থাকে 12,000, 12,000 আমার ওপেনিং, ক্লোজিং হলো আমার 22,000, ডিফারেন্স হলো এই যে 10,000। সো দ্যাট আমরা কিন্তু অনেক ফিগার গুলো আমরা রিকনসাইল করে ফেলতে পারবো। আর সবসময় যদি মনে না থাকে, ইন দ্যাট কেস আমরা যখন অঙ্ক করব তখন এই প্রথম তো যেহেতু আমি এই ফিগারটা নিয়ে কাজ করতেছি, যে আমি তো প্রথমে এইগুলো অ্যাডজাস্ট করেই ফেলবো, এটা শেষ। কিন্তু পরবর্তী পর্যায়ে প্রত্যেকটা ফিগারের সামনে একটু লিখে রাখবেন ইনভেস্টমেন্ট ইনকাম মানে এটা হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ফাইন্যান্স কস্ট মানে হলো এটা অপারেটিং অ্যাক্টিভিটি। সামনে ব্র্যাকেটে যদি কোশ্চেনে লিখে রাখেন, তাহলে আপনি যখন করবেন এই দিক খালি তখন বুঝতে পারবেন যে আমার ইনকাম স্টেটমেন্ট দুটো আইটেম রয়ে গেছে, ওই দুটো আইটেম তখন আপনি অ্যাড ব্যাক করতে সুবিধা হবে। আর সবসময় তো আমি আগেই বলেছি যে কারেন্ট নন কারেন্ট অ্যাসেট এদিকে তাকানোরই দরকার নাই যখন আমি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি যখন আমি অপারেটিং অ্যাক্টিভিটি করব, শুধুমাত্র ডেপ্রিসিয়েশন দিক তাকাবো। আর কোথায় তাকাবো? কারেন্ট অ্যাসেটের দিক। কারেন্ট অ্যাসেট এখানে যেমন এই যে ব্যাংক এন্ড ক্যাশ, এটা তো হলো আমার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোর, এটা হলো ওপেনিং ব্যালেন্স, এটা হলো ক্লোজিং ব্যালেন্স। কাজে এটা দিয়ে তো আমরা এখন কোনো কাজ করি না। আর হলো এখানে আর কোনো কারেন্ট অ্যাসেট এখানে দেয়নি, কারেন্ট অ্যাসেটটা দিয়েছে আবার আলাদা ভাবে এখানে। কিন্তু অনেক অঙ্কে হয়তো এখানে না দিয়ে আপনি ব্যালেন্স শিটই দিয়ে দেবে হয়তো। কোশ্চেনের মধ্যে এখানে আমাকে আলাদা করে দিয়েছে এখানে কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি, কিন্তু ইচ্ছে করলে এই ব্যালেন্স শিটের মধ্যে দিতে পারতো, কিন্তু আমাকে খুঁজতে সুবিধা মানে খুঁজতে আর কঠিন হয়ে যেত। আমাকে যেহেতু একদম সম্পূর্ণ আলাদা করে দিচ্ছে, আমাকে এখান থেকে আমি খুব দ্রুত সেগুলার রেজাল্টটা আমি অপারেটিং অ্যাক্টিভিটিসে শো করতে পেরেছি। ওকে, তাহলে আমরা প্রবলেম 1 আশা করি সবাই বুঝেছি, নাকি কারো কোনো কোশ্চেন আছে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, বুঝে গেছি। জি স্যার, বোঝা ওকে, তাহলে আমরা সেকেন্ড প্রবলেমে চলে যাই। জি স্যার। দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। ওকে, তো সেকেন্ড প্রবলেমে এখানে কি বলেছে দেখেন, একটা কম্পারেটিভ স্টেটমেন্ট দিয়েছে। আহ 14 এবং 15 ভিতরে আপনাকে ক্যাশ দিয়েছে, তারপরে বলেছে যে অ্যাকাউন্টস রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। দেখেন এখানে কিন্তু ব্যালেন্স শিটের ভিতরে দিয়েছে, ওই অঙ্কটা একটু আলাদা করে দিচ্ছিল, দিস দ্য ডিফারেন্স, কিন্তু জিনিস কিন্তু একই।
মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ইনভেস্টমেন্ট, এখানে টোটাল আপনার ব্যালেন্স শিটে মিলিয়ে দিয়েছে। ইনভেস্টমেন্ট, ইকুইপমেন্ট, বিল্ডিং, ল্যান্ড, মানে এখানে কিন্তু আবার দেখেন আলাদা করেনি, শুধু বলছে ডেবিট ব্যালেন্স, কোনটা কারেন্ট কোনটা লং টার্ম বলে নাই, যে আপনাকে খুঁজে বের করতে হবে। অ্যাকাউন্টস রিসিভার কারেন্ট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কারেন্ট, ইনভেস্টমেন্ট লং টার্ম, ইকুইপমেন্ট লং টার্ম, বিল্ডিং লং টার্ম, ল্যান্ড লং টার্ম। এখান থেকে আমরা কারেন্ট এবং লং টার্মকে আলাদা করে আমরা এফেক্ট দিব। এরপরে এখানে একই অবস্থা, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টসটা কি আমরা জানি তো? Bad debt. আর কি নাম আছে এর? আমরা মনে হয় 3টা না 4টা নাম বলেছিলাম। স্যার আনকালেক্টেবল অ্যাকাউন্ট রিসিভেবল, আনকালেক্টেবল অ্যাকাউন্টস রিসিভেবল, ডাউটফুল অ্যাকাউন্টস, আরেকটা বলেছিলাম, আরেকটা কি বলেছিলাম? ব্যাড ডেটস। ব্যাড ডেটস তো হলো, এটা হলো প্রভিশন, এটা হলো অ্যালাউন্স, এইটার এগেইনস্টে খরচটা নাম হলো ব্যাড ডেটস। আর কি নাম হবে সেটা আমরা শিখিয়েছি, যে নামটা হবে এখানে যে নামটা থাকবে সেই নাম অনুসারে ডেবিট আইটেম হবে, খরচ এটার নাম হবে। আমরা এগুলা অনেক আলোচনা করেছি। সো দ্যাট এটা হলো কি, যে অ্যাকাউন্টস রিসিভেবল এখানে যেটা আছে সেই রিসিভেবলের মধ্যে এই অংশটুকু হয়তো না পাওয়া যেতে পারে, 8,000 টুকু, মানে ইট ইজ এ এক্সপেন্সেস, আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্সেস or doubtful debt যার এগেইনস্টে ব্যাড ডেট রিটার্ন অফ। রিটার্ন অফ অর্থ কি? স্যার একবারে বন্ধ হয়ে যাও, যেটা পাবেই না, বন্ধ হয়ে যাও না মানে একবারে। হচ্ছে স্যার আর পাওয়া যাবে না, একেবারেই ধরে নিছে তারা আর পাবে না। হ্যাঁ, তা রিটার্ন অফ এর অর্থটা কি? স্টেটমেন্ট থেকে বাদ দিয়ে দেওয়া আর কি, মুছে ফেলা। রিটার্ন অফ মানে মুছে ফেলা। তা মুছে যদি ফেলি তাহলে সেটা আবার এখানে আসবে কেন? না, জি স্যার। মুছে ফেললে তার এখানে আসবে না, এখানে মোছা হয়নি, সেই জন্য অ্যালাউন্স হিসেবে রেখেছে। আর কি করেছে? খরচ হিসাবে ইনকাম স্টেটমেন্টে দেখিয়েছে ব্যাড ডেট হিসাবে। এই আলোচনাগুলো কিন্তু প্রথম দিকের ক্লাসের আলোচনা, আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছি। কাজে প্রথম দিকের ক্লাস নিয়ে যদি আবার আলোচনা করি তাহলে সময় লস হবে। সো দ্যাট এইটার এগেইনস্টের খরচের নাম হলো ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্সেস, যেটা আমরা ইনকাম স্টেটমেন্টে চার্জ করেছি। আর এখানে আরেকটা খরচ আছে যেটা ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট। এটা ক্রেডিট কেন বলেছে? ক্রেডিট বলেছে এই জন্য, ইজ অল আর অ্যালাউন্স এন্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অর রিজার্ভ সবসময় ক্রেডিট হয়, আর এর এগেইনস্টে যে ডেবিট সে গেছে ইনকাম স্টেটমেন্ট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট আইটেম কি? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স সে চলে গেছে ইনকাম স্টেটমেন্টে। কাজে এইভাবে বুঝতে হবে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, এর ডেবিট আইটেম হলো ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্সেস অথবা ব্যাড ডেটস এক্সপেন্সেস। আমরা শুধু এক নাম ধরে বসে থাকলে হবে না, কোশ্চেনে অনেক ধরনের নাম দেবে, প্রত্যেক নামই আমাদের জানতে হবে। যেমন ব্যাড ডেট হতে পারে, আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্সেস হতে পারে, ডাউটফুল ডেট এক্সপেন্সেস হতে পারে। হ্যাঁ, তো কাজেই সেগুলো সবই এক জিনিস। এখানে বলেছে ডাউটফুল অ্যাকাউন্টস মানে এর এগেইনস্টে হয় ব্যাড ডেট থাকবে অথবা ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্সেস থাকবে, যে কোনো একটা থাকবে। তারপর অ্যাকাউন্টস পেয়াবেল, কারেন্ট লায়াবিলিটি, ইনকাম ট্যাক্স পেয়াবেল, কারেন্ট লায়াবিলিটি, লং টার্ম নোট পেয়াবেল, লং টার্ম লায়াবিলিটি, কমন স্টক, শেয়ার ক্যাপিটাল, রিটেইন আর্নিংস দেওয়া আছে। আপনার অ্যাডজাস্টমেন্ট কি আছে? ইকুইপমেন্ট ডেট cost টাকা 10,000 and was 60% depreciated was sold in January 2015. আমরা অঙ্ক করতে আছি ডিসেম্বরে, সো দ্যাট জানুয়ারিতে সে বিক্রি করে দিয়েছে। তাহলে প্লান্ট অ্যাসেট বিক্রি করেছে যার খরচ, যার কস্ট ছিল 10,000 টাকা এবং যার ডেপ্রিসিয়েটেড অর্থাৎ ডেপ্রিসিয়েশন ছিল কত? 60%। ডেপ্রিসিয়েশন ছিল কত? 4,000 টাকা স্যার। 6,000 টাকা। তাহলে বুক ভ্যালু কত? 4,000 টাকা স্যার। জি, 4,000 টাকা। 4,000 টাকা। বিক্রি করছে কততে?
1000 টাকা বিক্রি করছে। ফাইন, 1000 হ্যাঁ, কারণ যেখানে 3000 টাকা লস হয়েছে, 4000 টাকার জিনিস বিক্রি করে যদি 3000 টাকা লস হয়, তার মানে সেটা বিক্রি করেছে 1000 টাকা। আমরা দরকার একটু ওয়ার্কিং করে নেব, বুক ভ্যালু এত, সেখানে লস হয়েছে 3000 মাইনাস ওদার 4000 মাইনাস 3000 ইজ ইকুয়াল টু 1000। ইনভেস্টমেন্ট ওয়ার সোল্ড টাকা 50,000 ডিউরিং দি ইয়ার। ইনভেস্টমেন্ট নিচে আছে ব্যালেন্স শিটে, সেটা বিক্রি করেছে 50,000 টাকায়। দেখুন ইনভেস্টমেন্ট এখানে আছে 85,000 টাকা ইনভেস্টমেন্ট আছে। তাই ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি বাড়ছে কত বলতে পারবেন? 30,000 বার 30,000 ব্যালেন্স শিট অনুযায়ী স্যার। হ্যাঁ, ইনভেস্টমেন্টটা বাড়ছে কত বলতে পারেন? ইনভেস্টমেন্ট ওপেনিং ছিল 85, ক্লোজিং আছে 55, আবার এখানে বলেছে যে 50,000 টাকার ইনভেস্টমেন্ট বিক্রি করেছে। 80,000 টাকা হবে স্যার। 85 আর 55 বলেন তো সবাই, দেখি কার কি হয়। 80,000 20,000 টাকা। হ্যাঁ 80,000 80,000 টাকার মতন পাচ্ছি। 20,000 25,000 স্যার। একজনে বলে 25, একজনে বলে 80। তাহলে আমরা 20,000 টাকা হবে না স্যার? হ্যাঁ স্যার 20,000 টাকা হবে, 20,000 টাকা ইনক্রিজ হয়েছে আর কি 20,000 টাকা। 20,000 টাকা কিভাবে বের 80,000 করছেন টাকা। বলেন তো? স্যার আমার 85,000 টাকা ছিল, যেখান থেকে আমি 50,000 টাকার ইনভেন্টরি সোল্ড করে দিছি, হ্যাঁ এবং আমার এন্ডিং ব্যালেন্স শো করতেছে 55,000 টাকা। 55,000 সোল্ড হ্যাঁ। করার পরে আমার হাতে ছিল 35,000 টাকা, কিন্তু আমার আচ্ছা। এন্ডিং ব্যালেন্স শো করতেছে 55,000। সেজন্য বলেছেন কত? 30। 20,000 20,000 50 গেল 35, 20,000। আচ্ছা, হয় নাই আপনার। আর কেউ কিছু বলবেন? 15,000 আর স্যার কেউ কিছু বলবেন? 50,000 টাকা। আমার তো এন্ডিং ছিল 85,000 টাকা, ওপেনিং ছিল 85,000। 85,000 থেকে আবার যদি 50 বাদ দিই, তাহলে হচ্ছে 35, আবার সাথে বছর শেষে যদি 55 আছে, তাহলে আমার 80,000 টাকা হবে। হয় নাই। আর কেউ কিছু বলবেন? 35,000 স্যার। 15,000 টাকা তো এখানে গেইন হয়েছে। কত বলবে? স্যার 20,000 টাকা। 20,000। 20,000 কেমন হিসাব করলেন? স্যার 85 মাইনাস 50 35 আর 50 আর 35 আর প্লাস 20 55 প্লাস ঠিক 20, আছে স্যার, 55 20,000 হবে স্যার। ঠিক আছে, 20,000 টাকা কি বাড়ছে না কমছে? 20,000 টাকা বাড়ছে স্যার। 20,000 টাকা বাড়ছে এই ইনভেস্টমেন্ট। জি স্যার। হয় নাই। বলেন, আর কেউ কিছু বলবেন? স্যার 5,000 হবে। আমাকে কোশ্চেন তো করলে আমি কি বলবো, আমি তো পরে বলবো। দেখি আপনারা কে কি বলেন। আপনার 5,000 কিভাবে বের করছেন বলেন? স্যার এখানে যেহেতু 15,000 টাকা গেইন হয়েছে, তার মানে হচ্ছে 50,000 টাকা 15,000 যদি বাদ যায়, তাহলে 35,000 টাকা হলো সোল্ড ভ্যালু স্যার। সোল্ড ভ্যালু না, কস্ট ভ্যালু। অ্যাকচুয়াল কস্ট ভ্যালু। সোল্ড ভ্যালু না, সোল্ড ভ্যালু তো 50,000 টাকা। বুক ভ্যালু। সোল্ড ভ্যালু 50,000 টাকা, 50,000 টাকায় বিক্রি করেছে। সেলস ভ্যালু 50,000 টাকা, অর প্রসিডস ফ্রম সেল অফ ইনভেস্টমেন্ট টাকা 50,000। নাও প্রফিট করেছে 50,000 টাকা বিক্রি করে, প্রফিট করেছে 15,000 টাকা। সো দ্যাট তার কস্ট হলো 50,000 মাইনাস 15,000, দ্যাট মিন্স 30,000। 35,000 হলো তার কস্ট। তাহলে আমার যদি 55,000 টাকা যদি আমার 85,000 টাকা যদি আমার বছরে প্রথমে থাকে, সেখান থেকে আমি বিক্রি করছি 35,000 টাকা, তাহলে থাকবে কত? টাকা ব্যালেন্স থাকে। হ্যাঁ 50,000 ব্যালেন্স থাকবে। 35 মাইনাস করলে 50,000 ব্যালেন্স থাকবে, কিন্তু আমার এখন ক্লোজিং ব্যালেন্স আছে 55,000। স্যার 5,000 পিস করছে। 5,000 5,000 হবে স্যার। হ্যাঁ।
ক্লিয়ার সবাই নাকি বোঝেননি অনেকে? ক্লিয়ার স্যার। হ্যাঁ, তা আপনারা কিন্তু এক একজন এক একটা বলেছেন 20, 25, 35, লাস্টে এসে এক ম্যাডাম বললো যে 5,000, ওনারটাই কারেক্ট হলো, কারণ এখানে বলা আছে যে এটা সেল করে 15,000 টাকা প্রফিট হয়েছে। এখানে বলেছে ইনভেস্টমেন্ট, এখানে তো বলে না যে কস্ট প্রাইস, এখানে বলছে ইনভেস্টমেন্ট ওয়ার সোল্ড, বিক্রি করা হয়েছে 50,000 টাকায় এই বছরে। এই বছরে 50,000 টাকায় বিক্রি করেছে ইনভেস্টমেন্ট। ইনকাম স্টেটমেন্টে এসে দেখি গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট আছে 15,000 টাকা। তাহলে 15,000 টাকা যদি গেইন হয় তাহলে নিশ্চয়ই তার কস্ট হলো 35,000 টাকা। 35,000 যদি কস্ট চলে যায় তাহলে 85,000 থেকে 35 চলে গেলে থাকে 50। আমার ওপেনিং হলো 50 আর ক্লোজিং হলো 55, যে আমার 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে ক্যাশ আউট হয়েছে, ক্যাশ 5,000 টাকা মাইনাস ফিগার হবে। ওকে, তারপর কি আছে? কমন স্টক ওয়াজ ইস্যুড ইন এক্সচেঞ্জ ফর ল্যান্ড, জমির বিনিময়ে কমন স্টক ইস্যু করেছে, মানে একদিকে জমি বাড়বে আর একদিকে জমি তো ল্যান্ড কি অ্যাসেট না লায়াবিলিটি? অ্যাসেট। তাহলে ল্যান্ড বাড়বে, অ্যাসেট বাড়বে, আর লায়াবিলিটি ক্যাপিটাল বাড়বে, না? নন ক্যাশ স্যার, এটা আসবে না। নন ক্যাশ না, এটা বলবো এক্সচেঞ্জ ভ্যালু। আমরা একটু দেখি ল্যান্ডের কি অবস্থা। ল্যান্ড দেখুন, তাহলে ল্যান্ড ছিল 25,000, হয়েছে 40,000, কত টাকা বাড়ছে? 15,000। কিসের বিনিময়ে? স্যার কমন স্টকের বিনিময়ে। কমন স্টকের বিনিময়ে। তার মানে এই 15,000 টাকার এগেনস্টে আমার কোনো ক্যাশের এফেক্ট নাই। ওকে, এখন যাই আবার ক্যাপিটালে। ক্যাপিটাল দেখেন ছিল 2,60,000, এখন হয়েছে 3,10,000। শেয়ার ক্যাপিটাল কি আমি কি অবস্থা? শেয়ার ক্যাপিটাল কমেন্ট করেন তো আপনারা। 50,000 বৃদ্ধি পেয়েছে স্যার। হ্যাঁ স্যার এখানে 50,000 বাড়ছে, 2,60,000। সবাই কি একমত? আর এখানে ওই ল্যান্ডের ভ্যালুটা মাইনাস করে দেন আমাকে ইনক্রিজ ভ্যালুটা দেখাতে হবে শেয়ারের। বলেন সেটা, ফিগারটা বলেন। 35,000 বাড়ছে কমন স্টক। 35,000, ফাইন। মানে হলো 2,60,000 প্লাস হবে, যেহেতু আমি ল্যান্ড আমি করেছি এখানে 15,000 টাকায়, সো দ্যাট 2,60,000 আর এই ল্যান্ডের জন্য 15,000, তা 2,70,000 হওয়ার কথা। 2,75,000 মাইনাস 3,10,000 কত হয়? ওখানে 25 আর এখানে 10, 35। 35,000 টাকা অ্যাকচুয়ালি আমি কি করেছি? শেয়ার বিক্রি করেছি। তাহলে 35,000 টাকা শেয়ার বিক্রির মাধ্যমে আমার ক্যাশ ইনফ্লো হয়েছে 35,000 টাকা, তাই না? ঠিক আছে নাকি? হ্যাঁ স্যার, শেয়ার ইস্যু করে টাকাটা আমি পাইছি 35,000 টাকা। হ্যাঁ, 35,000 টাকার টাকা পেয়েছি শেয়ার ইস্যু করে। ওকে, এবার আসেন রিটার্ন আর্নিংসে। রিটার্ন আর্নিংস কি অবস্থা দেখেন। 95,000 ছিল কি আমার গত বছরের প্রফিট, না? হ্যাঁ স্যার। রাইট। এবছরের লাভ কত? 67,000। 67,000। তাহলে 67,000 যোগ গত বছরে ছিল 95, কত হয়? 1,62,000 স্যার। 1,62,000। তাহলে এখানে তো দেখাচ্ছে 92,000, বাকিটা কই গেল? ডিভিডেন্ড পেমেন্ট স্যার 70,000। রাইট, বাকি ডিভিডেন্ড পেমেন্ট করেছি। তবে এভাবে হিসাব করে এখানে হয়তো বলা নাই, হ্যাঁ বলা নাই, কাজে আমাকে এইভাবে বের করতে হবে যে আমি নেট প্রফিট করেছি 67,000 এই বছর, তারপর গত বছর আমার প্রফিট ছিল 95, তাহলে আমি যদি গত বছর প্রফিটের সাথে যোগ করি তাহলে আমার হওয়ার কথা ছিল কত বললেন? 1,62,000, কিন্তু আছে মাত্র 92,000। তার মানে বাকিটা সে কি করেছে? ডিভিডেন্ড দিয়ে দিয়েছে। ডিভিডেন্ড পেইড 70,000 টাকা স্যার। 70,000 স্যার। হ্যাঁ, তাই 70,000 কোন অ্যাক্টিভিটিতে যাবে? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। মুখে সবাই বলেছেন, সবাই কি কাগজে লিখে রাখছেন ওয়ার্কিং গুলো? অঙ্ক করার সময় তো আরো ওয়ার্কিং করাবো না কিন্তু। সবাই কি করে? হ্যাঁ, খাতায় তো করি নাই, মুখে মুখে করছি। অঙ্ক যখন করবো তখন ফিগার পাবেন কোথায়? মুখে মুখে যে করছেন
খাতায় করে রাখলেই তো ওয়ার্কিংটা হয়ে যেত। আমরা কিন্তু ওয়ার্কিং শেষ করে ফেলছি, আর তো ওয়ার্কিং নাই, ওয়ার্কিং আসে তো অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে, সেগুলো করে ফেলছি। এখন আমরা এখানে দেখবো যে ইনকাম স্টেটমেন্ট কি অবস্থা। এখানে দেখেন ইনকাম স্টেটমেন্ট বলেছে সেলস, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস মার্জিন বলেছে, অপারেটিং এক্সপেন্সেস বলেছে ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন এন্ড ব্যাড ডেটস। আলাদা করে দেয়নি এখানে। তাহলে আগের অঙ্কটা কিন্তু এক্সপেন্সেস আলাদা ছিল, ডেপ্রিসিয়েশন আলাদা ছিল, অঙ্কটা কিন্তু আবার বলছে একত্রে। মানে কি এখান থেকে আমার তাহলে ডেপ্রিসিয়েশন ফিগারটাও বের করতে হবে আর ব্যাড ডেপ্টের ফিগারটাও বের করতে হবে, না কি? কথা শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এখন আর কি আছে দেখেন, গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট, এটা যাবে কোথায়? অপারেটিং ইনভেস্টমেন্ট স্যার ইয়ে যাবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে। না স্যার অপারেটিং অ্যাক্টিভিটিজে যাবে স্যার। গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট, জি স্যার অপারেটিং এ যাবে। শিওর? জি স্যার। স্যার ইনভেস্টিং এ যাবে। ইনভেস্টিং এ যাবে, রাইট, এখানে বলাই আছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টিং এ যাবে। তারপরে লস অন সেল অফ মেশিনারি কোথায় যাবে? স্যার অপারেটিং, এটা অপারেটিং। দুইটাই তো অপারেটিং এ যাওয়ার কথা। হ্যাঁ, আর দুইটাই তো অপারেটিং অ্যাক্টিভিটিসে যাবে না স্যার? এটা হলো লস। লসটা যদি আমরা এখানে দেখি, যেমন আগের অঙ্কটা ছিল লসটা মাইনাস করে প্রফিটটা বের করছিল, এখানে কিন্তু লসটা মাইনাস করে নাই, নিচে দেখিয়েছে। আবার এখানে ইনকাম ট্যাক্সও দেখিয়েছে আলাদা। এই অঙ্কটা কিন্তু ওইটা হচ্ছে ডেভেলপ অঙ্ক। কিন্তু এখন আমরা কোন ফিগার নিয়ে কাজ করব? আমরা কি নেট ফিগার নিয়ে কাজ করব নাকি আমরা এই ইনকাম ফ্রম অপারেশন নিয়ে কাজ করব? কোনটা দিয়ে কাজ করলে আপনারা ইজি বুঝবেন? নেট ইনকাম দিয়ে করেন স্যার। অপারেশন। হ্যাঁ স্যার নেট ইনকাম দিয়ে করেন। আচ্ছা, আর সবাই কি বুঝবেন নেট ইনকাম দিয়ে করলে? স্যার ইনকাম বিফোর ট্যাক্স হলে বেটার। ইনকাম ফ্রম ট্যাক্স হলে বেশ বেটার। আর কারো কোনো বক্তব্য আছে? স্যার কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয় আসলে সেটা জানতে চাচ্ছি। অ্যাপ্রোপ্রিয়েট, সবই অ্যাপ্রোপ্রিয়েট। আমরা যেভাবে অভ্যস্ত থাকবো আমরা সেইভাবেই অঙ্ক করব, প্লাস কোশ্চেনে যেভাবে থাকবে তথ্যের ভিত্তিতে আমাকে অঙ্ক করতে হবে। এখানে আমরা কিন্তু এক নম্বর অঙ্কটা এইটা দিয়ে করেছি, ইনকাম ফ্রম অপারেশন। এখানে ইনকাম ফ্রম অপারেশনও আছে, নেট ইনকামও আছে। আমরা দরকার হলে দুটো দিয়েই অঙ্ক করব। স্যার কোনো এক্সাক্ট ফরম্যাট আছে কি যে মানে এটাই ম্যান্ডেটরি, এটাই করা লাগবে? এটা তো ক্লাসের প্রথম দিনই দিয়ে দিয়েছি, ফরম্যাটটা দিয়ে নিতে একটা ক্লাসই করলাম, সেখানে তো আমরা ইনকাম ফ্রম অপারেশন দেখিয়েছিলাম। ইনকাম ফ্রম অপারেশন থেকে করলে নেট ইনকাম থেকে করলে পার্থক্য শুধু ট্যাক্স পেয়াবল আর ফাইন্যান্সিং কস্ট, এই দুইটাই তো পার্থক্য হবে স্যার শুধু? না, সেটা কি পার্থক্য আমি বলতে পারবো না, এটা আমার ইনকাম স্টেটমেন্ট দেখে বলতে হবে যে কি পার্থক্য। সেটা আমরা যদি ইনকাম ফ্রম অপারেশন দিয়ে করি আমরা দুটোই করবো, ইনকাম ফ্রম অপারেশন দিয়েও করব আবার নেট ইনকাম দিয়েও করব। এইবার আমরা এইটার দিক তাকিয়ে তাকিয়ে বলি, অঙ্ক সলিউশন একটু পরে যাই, এইটার দিকে তাকিয়ে তাকিয়ে বলি আমি যদি ইনকাম ফ্রম অপারেশন দিয়ে করি তার সাথে কি কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে? বলুন। আমি যদি ইনকাম ফ্রম অপারেশন ফিগারটা নিয়ে করি তাহলে কি কি এই ইনকাম স্টেটমেন্টে কোন কোন আইটেমটা আমার এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে? ডেপ্রিসিয়েশন, ব্যাড ডেটের এই দুটো অ্যাডজাস্ট করতে হবে। রাইট, কারণ এই দুটো বাদ দিয়েই আমার 1 লাখ টাকা বের হয়েছে, সো দ্যাট যেই ফিগারগুলা বাদ দিয়ে বের হয় সেই ফিগারগুলাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে যদি নন ক্যাশ আইটেম হয়। ক্যাশ আইটেম হলে তো আমি করবো না, যেমন এখানে এক্সপেন্সেস আছে ক্যাশ আইটেম, আমি করবো না। 2,50,000 মধ্যে শুধুমাত্র ডেপ্রিসিয়েশন এবং ব্যাড ডেট এই দুটো হলো নন ক্যাশ আইটেম,
নন ক্যাশ আইটেম দুইটাই শুধু অ্যাডজাস্ট করবো 1 লাখ টাকার সাথে। আর যদি আমি নেট ইনকামটা ধরি তাহলে কোন ফিগারটা অ্যাডজাস্ট করব? স্যার গেইন এন্ড লস এই দুটোই অ্যাডজাস্ট করতে হবে, প্লাস ইনকাম আর ডেপ্রিসিয়েশন ব্যান্ডের ফিক্স। রাইট, আমি যদি 67,000 ধরি তাহলে আমি ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্ট করব, ব্যাড ডেট অ্যাডজাস্ট করব, গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট অ্যাডজাস্ট করব, লস অন সেল অফ মেশিনারি অ্যাডজাস্ট করব, আমি ইনকাম ট্যাক্স অ্যাডজাস্ট করব। কারণ ইনকাম ট্যাক্সটা মাইনাস করে কিন্তু বের করেছে, সো দ্যাট আমি অ্যাডজাস্ট করে এরপরে আমি ক্যাশ কতটুকু ইন হলো আউট হলো সেইগুলো আমি যাব তখন কারেন্ট অ্যাসেট দেখে দেখে, সো দ্যাট আমি যেই ফিগারই নেই না কেন আগের ফিগার গুলো আমি দেখবো ফিগারটা কিভাবে বের হইলো। যেমন 1 লাখ যখন বের হয়েছে তখন কি এই যে গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট এটা কি করেছে, যোগ করেছে? যোগ করে নাই। যে লসটা এটা কি মাইনাস করেছে? না স্যার, করে নাই। মানে এই 12,000 টাকা কিন্তু কিছুই করে নাই, তার আগে হলো 1 লাখ টাকা লাভ হয়েছে। সো দ্যাট আমি যদি এটাকে বেস ফিগার ধরি আগের ফিগার গুলো আমি চিন্তা করবো যে এটার সাথে কি কি যোগ করে এবং মাইনাস করে এটা বের হয়েছে। দেখতেছি শুধুমাত্র দুইটা আইটেম এখানে আছে, একটা ডেপ্রিসিয়েশন একটা ব্যাড ডেট, যেটা মাইনাস করে এই ফিগারটা বের হয়েছে। আবার যদি আমি 67,000 ধরি 67, তখন আমি দেখবো যে কোন কোন ফিগার মাইনাস করে এটা বের হয়েছে। 67 যখন আমি ধরবো তখন মাইনাস করেছে ডেপ্রিসিয়েশন, মাইনাস করছে ব্যাড ডেট, প্লাস করছে গেইন, মাইনাস করছে লস, তারপর ইনকাম ট্যাক্স। স্যার আপনি বলছেন যে গেইন অন সেল অফ ইনভেস্টমেন্টে যাবে, তাহলে এখান থেকে কেন স্যার এটা বাদ দিতেছি আমরা? এখান থেকে বাদ দিতেছি এই জন্য যে 67,000 যদি আমরা ধরি, আপনার যদি কনফিউশন থাকে তাহলে আপনি 1 লাখ ধরবেন। স্যার 1 লাখ ধরলে আমরা ইনভেস্টমেন্টে দিব, আর যদি আমরা নেট ইনকাম থেকে করি তাহলে এখান থেকে বাদ দিয়ে দেব। আমরা তো কোনটা কোথায় দেখাবো সেটা তো আইটেম ওয়াইজ চলে যাবে, দ্যাট ইজ অ্যানাদার থিং। আমরা শুধু বের করব এই নেট ইনকাম অথবা ইনকাম ফ্রম অপারেশনের মাধ্যমে আমার ক্যাশ কতটুকু ইন হলো সেই ফিগারটা বের করার জন্য। আমরা স্টার্ট করি ক্যাশ ইন হলো কতটুকু আমার ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে, সেটা দিয়ে আমরা স্টার্ট করি। দ্যাট আমার যদি স্টার্টিং ফিগারটা যদি আমি 1 লাখ ধরি তার আগের গুলো অ্যাডজাস্ট করবো, যদি 67 ধরি তাহলে তার আগের গুলো অ্যাডজাস্ট করবো, আমার ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে কতটুকু ক্যাশ ইনফ্লো হলো সেই ফিগারটা দিয়ে আমি স্টার্ট করবো। এজন্যই আমি দুটো ফিগার দিয়ে অঙ্ক করব। প্রথম অঙ্ক করবো 1 লাখ টাকা দিয়ে, কারণ যেহেতু আমরা ফরম্যাট এটা দিয়েছি এবং অলরেডি একটা অঙ্ক করেছি, কাজে এই ফিগারটা দিয়ে আমার বুঝতে ইজি হবে। সেজন্য আমি যখন সলিউশন করেছি আমি দুইটা ফিগারই নিয়েছি, 1 লাখ টাকাও নিয়েছি, 67,000 টাকাও নিয়েছি, কিন্তু আমরা অঙ্ক প্রথম সলিউশন করব 1 লাখ টাকা দিয়ে। যেহেতু এই ধরনের অঙ্ক আমরা করেছি একটা, প্লাস হলো আমি ফরম্যাটে এটা দেখিয়েছি সেজন্য, কিন্তু যখন করব দুইটাই করব পাশাপাশি। ওকে, তাহলে আমরা কিছু কিছু ওয়ার্কিং বা বোঝার যে জিনিসগুলো সেগুলো আমরা আগেই আলোচনা এখানে করে নিই, তাহলে আমার অঙ্ক সুবিধা হবে। যেমন এখানে আমরা ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করেছি যে ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি আমার বেড়েছে 5,000 এবং আমি বিক্রি করেছি কত টাকায়? বিক্রি করেছি কত টাকায়? 50,000 টাকা। রাইট, তাহলে কিন্তু আমার এখানে সেল ভ্যালু কিন্তু 50,000 টাকাই। আগেরটা যেমন আমরা যোগ বিয়োগ করে আমরা ফিগারটা বের করছি, এখানে কিন্তু ডাইরেক্ট 50,000 টাকা। এবার আসেন লস অন সেল অফ মেশিনারি, মেশিনারিতে আসেন। মেশিনারি মানে ইকুইপমেন্ট। তাহলে এখানে ওপেনিং ছিল কত? ওপেনিং ছিল কত? 48। তারপর কি হয়েছে বলেন তো? ইকুইপমেন্ট বাড়ছে, তার মানে ক্রয় করছে আরো স্যার। কত টাকা বাড়ছে? এখানে হচ্ছে 28,000 টাকা। 22,000 না স্যার, এখানে 48, তারপরে আরো 50 গেল, তারপরেও 70 থাকলো। স্যার মেশিনারি 3,000 টাকা হচ্ছে আমাদের লস হয়েছে, তাহলে এটা বলতে স্যার আর বেশি হবে আমাদের। এখানে 10,000 টাকার বিক্রি করেছে। বলুন।
ইকুইপমেন্ট কস্ট হচ্ছে 10,000, ডিপ্রিসিয়েশন হচ্ছে 6,000 টাকা, তাহলে হলো 4,000 টাকা। 3,000 যদি লস হয় স্যার 32,000 টাকা স্যার ক্রয় করা হয়েছে। 32,000 টাকা আমরা ইকুইপমেন্ট কিনেছি। জি স্যার। কিভাবে বের করছেন? 26,000 টাকা না স্যার? স্যার 10,000 টাকা, 48,000 থেকে 10,000 বিক্রি করছি। 38 স্যার, 38 আর 32 70। 38 আর হলো 32 70। হ্যাঁ, 38 মাইনাস 70 ইজ ইকুয়াল টু 32। 32। সবাইকে বুঝেছেন কিভাবে বের করেছে? স্যার আমার এখানে বলা আছে, দেখেন ইকুইপমেন্ট আছে 48,000 টাকা ওপেনিং। আমার এখানে অ্যাডজাস্টমেন্ট এসে বলেছে যে কস্ট 10,000 টাকা কস্ট ভ্যালু, এরকম একটা ইকুইপমেন্ট বিক্রি করে দিয়েছে। 10,000 টাকা যদি কস্ট ভ্যালু আছে সেটা বিক্রি করে দিয়েছে, তাহলে 48 তো আর নাই, এখান থেকে বিক্রি করছে 10, তো 10 মাইনাস করতে হবে না? মাইনাস করে থাকে 38, আর এখানে ক্লোজিং আছে 70। 70 মাইনাস 38 বা 38 মাইনাস 70, তার মানে হলো 32। 32 কি ইনক্রিজ না ডিক্রিজ? ইনক্রিজ। তার মানে ক্যাশ আউটফ্লো। সো দ্যাট আমাদের কিন্তু ওয়ার্কিং শেষ, মুখে মুখে যাই করেন, কাগজ কলমে লেখেন বা না লেখেন, আমাদের ওয়ার্কিং শেষ। আমরা ডাইরেক্ট এখন অঙ্কে চলে যাব। আর আরেকটা যেটা ছিল ল্যান্ড, সেটা আমরা বুঝিয়েছি। এবার আসেন আপনার আরেকটা জিনিসে আসেন, আমাদের ওয়ার্কিং বাকি আছে ডেপ্রিসিয়েশন। তাহলে এখান থেকে আরেকটা আছে, এই যে ব্যাড ডেপ্ট। আমরা তো ডেপ্রিসিয়েশন বের করছি নাকি? না, ডেপ্রিসিয়েশন বের করা হয় নাই। ইকুইপমেন্ট, হ্যাঁ ইকুইপমেন্টের ওপেনিং ছিল 14,000 আর এখন আছে 21,000। ডেপ্রিসিয়েশন কত ক্যালকুলেশন করছি আমরা এখানে? এখানে ডেপ্রিসিয়েশন কত? বলুন। 21 থেকে 14 চলে গেলে তো 7 থেকে। আমি জানতে চাচ্ছি যে ডেপ্রিসিয়েশন ফিগারটা কত হবে? বলতে পারতেছেন না? স্যার আগে 6,000 কে আসবে স্যার, এখানে ডিপ্রিসিয়েশন যে 10% 60%, 10,000 60% ডেপ্রিসিয়েটেড। হ্যাঁ আসবে তো মনে হয়। তাহলে তো স্যার হবে 22,000 টাকা হবে স্যার ডিপ্রিসিয়েশন। সবাই কি একমত? আরো দু একজনে বলুন। আমরা তো ডেপ্রিসিয়েশনের অঙ্ক করেছি, প্লান্ট অ্যাসেটের অঙ্ক করেছি, এতক্ষণ তো লাগার কথা না যদি ওই ক্লাসগুলো আপনারা বুঝে থাকেন। 22,000 হবে এখানে, 6,000, 7,000 আর হচ্ছে 37 থেকে 28 বাদ দিলে যা থাকে স্যার 22,000। ওকে, আমরা কি করব? আমরা ইকুইপমেন্ট এখানে আমার ওপেনিং ছিল 14,000। আমি যেহেতু 10,000 টাকার একটা অ্যাসেট বিক্রি করছি, কস্ট বাদ দিয়েছি আমরা কস্ট থেকে, আর ডেপ্রিসিয়েশন বাদ দেবো আমরা ডেপ্রিসিয়েশন থেকে। সো দ্যাট এখানে বলাই আছে 60% ডেপ্রিসিয়েটেড, মানে হলো 6,000 টাকা ডেপ্রিসিয়েশন। তাহলে একটু আগে আমরা কিন্তু কস্ট মাইনাস করেছিলাম, এখন আমরা ডেপ্রিসিয়েশন মাইনাস করবো ডেপ্রিসিয়েশন থেকে। তাহলে 14,000 ছিল আমার ওপেনিং, মাইনাস 6,000 চলে যাবে যেটা আমি বিক্রি করছি, সেই জন্য 6,000 টাকা মাইনাস হয়ে গেছে। এখানে আর থাকে মাত্র 14 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 8,000। কিন্তু এখানে আছে আমার 21,000। তাহলে কত হয়? তাহলে বেড়েছে 13,000। 13,000 স্যার। 22 কেমনে হলো আপনাদের? স্যার আমরা তো 6,000 যোগ করে দিছি স্যার।
কোনটার সাথে? স্যার এই আর যে 10,000 থেকে 60% 6,000, এখানে 6,000, আর এখানে 14 থেকে 21 থেকে 14 বাদ দিলে 7,000, আর এই 37 থেকে 28 বাদ দিলে হচ্ছে 9,000 আমার 9,000, এই টোটাল হচ্ছে 22,000। বিল্ডিং এটাও ধরছি আমরা একসাথে, বিল্ডিংস ডেপ্রিসিয়েশন তো দুইটাই স্যার এখানে। দুটো তো হ্যাঁ, একসাথে দিতে হবে স্যার। এটা তো বিল্ডিং তো পরে পরে আলোচনা করবো। আমি জানতে চাচ্ছি ইকুইপমেন্টটা কত আসবে? 13,000। 13। হ্যাঁ সেটাই তো 22, এটা তো 22 না, 14 থেকে 6 গেলে থাকবে 8 আর এখানে হলো 21,000, মানে হলো 13,000 নাকি? স্যার এখানে একটা কনফিউশন আছে আমার। বলুন। স্যার সেটা হচ্ছে যে আমরা যে 10% 10,000 থেকে 60% চলে, মানে ডেপ্রিসিয়েশন যে আমার চলে যাবে, হ্যাঁ, এখন এইটা ওই যে আমাদের ট্রায়াল ব্যালেন্সে যে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন আকারে দেয়া আছে, এখন এই 6,000 এখানে ইনক্লুডেড আছে নাকি নাই, এটা স্যার বুঝার কি কোনো ওয়ে মানে আছে? ওই তার মানে আগে চ্যাপ্টারে যে আপনি অঙ্ক করিয়েছি, ওই যে ডিসপোজাল অফ প্লান্ট অ্যাসেট, সেই অঙ্কগুলো তখন বোঝেননি আপনি? স্যার আমি ক্লাসটাই করি নাই। তাহলে তো সেই কোশ্চেনটাই তো এখন দাঁড়িয়েছে। আমরা যদি এখানে যখন আমরা প্লান্ট অ্যাসেট যখন ইকুইপমেন্ট হিসাব করেছিলাম 48,000 আর 70,000 32,000 যে বের করছিলাম, তখন এই 48 থেকে কি আমরা ওই এই যে কস্ট কি 10,000 মাইনাস করছিলাম? হ্যাঁ স্যার, ওই যে কত আসলো জি, স্যার। ক্যাশ কত, তখন তো করলাম। হ্যাঁ, তো 10,000 যদি আপনি কস্ট থেকে মাইনাস করেন, তাহলে ডেপ্রিসিয়েশন তো আর পরে থাকবে না, ডেপ্রিসিয়েশন তো চলে গেছে ওইটার সাথেই। আচ্ছা আচ্ছা। 14 থেকে তো ডেপ্রিসিয়েশন আউট হয়ে গেছে, আউট হয়ে গেলে আবার 21 ভিতরে থাকবে কি করে? ওই চ্যাপ্টারে অঙ্ক করেননি, ক্লাস করেননি, সেই জন্য আপনার এখন কনফিউশন। আমরা জার্নাল দিয়ে অঙ্ক বুঝিয়েছি, একটা অ্যাসেট বিক্রি করলে তার জার্নালও করানো হয়েছে আমার ঠিক আছে কাছে। স্যার, আমি ক্লাসটা দেখে নিব। হ্যাঁ, তাহলে 14,000 থেকে 6,000 মাইনাস হবে, থাকবে 8,000, আর এখন হলো 21,000। সো দ্যাট আমার ইকুইপমেন্টে ডেপ্রিসিয়েশন হচ্ছে 13,000। এবার আসেন বিল্ডিং তো আর বিক্রি করে নাই, তাহলে বিল্ডিং এ সময় শেষ হয়ে গেছে স্যার। হ্যাঁ, এক মিনিট, এখানে আছে 9,000, তো 13 আর 9 কত? 22, তাই না? 13 আর 9 কত? 22,000 টাকা স্যার। এই যে ডেপ্রিসিয়েশন আসবে এখানে 22,000। একটা আইটেম আছে এখানে ব্যাড ডেপস দেখেন এখানে দেখেন, এই যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস আগে ছিল 8,000, এখন হচ্ছে 10,000, মানে এই বছর 2,000 প্রভিশন করেছে। ইনকাম স্টেটমেন্টে 2,000 চার্জ করেছে, এখানে 2 আর ওখানে ছিল 22 আর 2 হলো এটা হলো নন ক্যাশ আইটেম, এটা হলো 2,000, এটা হলো 22,000। এটা আমরা অ্যাডজাস্ট করতে যদি 1 লাখ ধরি, এই দুইটাই আইটেম। তাহলে স্যার আমরা যে আগে যে আমরা ডিপ্রিসিয়েশনটা বের করলাম যেভাবে, ওভাবেও তো স্যার 22,000 টাকাই আসছে। আপনি যেভাবে করছেন সেভাবেও 22,000 টাকাই আসছে, দুটো মিলে। হ্যাঁ আসছে, কিন্তু আমরা তো আলোচনা করতেছিলাম ইকুইপমেন্ট নিয়ে, আপনি টোটাল বিল্ডিং সহ বলেছেন, আমরা একটা আইটেমে যাচ্ছিলাম তখন। টোটাল 22 ঠিকই আছে, কিন্তু আমরা ইকুইপমেন্ট যোগ বিল্ডিং সমান 22। আমি জিজ্ঞেস করছিলাম ইকুইপমেন্টে কত। স্যার ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট ক্লাসে আপনার মঙ্গলবার ক্লাসটা 8:30 হবে, 5টার পরিবর্তে 8:30। তাহলে আইসিএম কেউ আছেন? তাহলে স্যার আসি স্যার, আসি। হ্যাঁ, ওই যে সাদ্দামের সাথে কথা হয়েছে, নেক্সট ক্লাসে 5টার পরিবর্তে 8:30 হবে। ঠিক আছে স্যার। ওকে ডিয়ার স্টুডেন্ট, সবাই শুনেছেন তো? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওয়ার্কিং কিন্তু নেক্সট ক্লাসে আমি আর করবো না, ডাইরেক্ট অঙ্কে চলে যাব। 5টার লিঙ্কটা কি আমাদের 8:30 কাজ করবে? জি, 5টা যে লিঙ্কটা আমাদেরকে পাঠিয়েছে এসএমই থেকে, সেটা কি 8:30 কাজ করবে কিনা? এই লিংকে তো 8:30 তো। হ্যাঁ, এখানে তো কোনো চেঞ্জ হবে না ভাইয়া। না ঠিক আছে স্যার, যে 5টা আমাদের যে লিঙ্কটা সেটা জিজ্ঞেস করছিলাম। ওকে, লিঙ্কে কাজ করবে, 8:30 হবে আর কি। জি স্যার। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার।